বর্ষার নদীর জল যেমন শীতের তীব্রতায় তলানিতে গিয়ে ঠেকে, তেমনি আমাদের সুন্দর স্বচ্ছ টলমলে চাহনির একজোড়া চোখ অভ্যন্তরীণ নানাবিধ কারণে শুষ্কতার রূপ নিতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয়ে থাকে ড্রাই আই সিনড্রোম। আর সঠিক সময় চিকিৎসা না করা হলে এ থেকে হতে পারে স্থায়ী অন্ধত্ব। ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আমরা চোখের এই বিশেষ সমস্যা এবং প্রতিকার নিয়ে কথা বলার চেষ্টা করব। সকলকে স্বাগত। চোখের শুষ্কতার প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে দেশের অত্যন্ত সুপরিচিত প্রথিতযশা চক্ষুরোগ বিশেষজ্ঞ, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ স্যার উপস্থিত আছেন। কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি স্যার। আজকে আমরা আলোচনা করছি শুষ্ক চোখ বা ড্রাই আই সিনড্রোম নিয়ে। অনুষ্ঠানের শুরুতে আমি আপনার কাছে জানতে চাইবো যে শুষ্ক চোখ বা চোখের শুষ্কতা বলতে আমরা আসলে কি বুঝি? আসলে শুষ্ক চোখের এমন একটি অবস্থা যখন আমাদের চোখে প্রয়োজনীয় অশ্রুবিন্দুর ঘাটতি দেখা যায় এবং আমরা আমাদের চোখে অশ্রুর অভাব বোধ করি এবং আমরা শুষ্ক অনুভব করি। আচ্ছা, চলো আমি একটা ছবি দিয়ে বুঝিয়ে দিই। তার আগে বুঝে নেই যে স্বাভাবিকভাবে আমাদের অশ্রুর প্রবাহ কিভাবে নিশ্চিত হয়। আমাদের চোখের চতুর্দিকে বিভিন্ন গ্রন্থি সমূহ রয়েছে। ছবিতে দেখতে পাচ্ছ যে মূল ল্যাক্রিমাল গ্রন্থি, এছাড়াও আমাদের কিছু অতিরিক্ত অশ্রুগ্রন্থি রয়েছে, যেমন ক্রাউজ গ্রন্থি, ওলফ্রিং গ্রন্থি। এই সমস্ত গ্রন্থি সমূহ থেকে এক ধরনের বিশেষ তরল পদার্থ নিরবিচ্ছিন্নভাবে উৎপাদিত হয় এবং সেটি চোখের সামনে কর্নিয়া, কনজাংটাইভা এই সমস্ত জায়গাকে আবৃত করে রাখে এবং কিছু কিছু আবার বাষ্পীভূত হয়ে যায়। তবে মূল অংশ চোখের উপরের পাতা এবং নিচের পাতার যে ছোট ছোট ছিদ্র আছে, যেটাকে আমরা পাংটাম বলি, সেই ছিদ্র দিয়ে ঢুকে পড়ে এবং তারপরে ক্যানালিকুলাস একটা ক্যানালের মধ্যে ঢুকে পড়ে এবং তার পরপরই যে অশ্রুথলি রয়েছে, যেটাকে আমরা ল্যাক্রিমাল স্যাক বলি, সেখানে প্রবেশ করে এবং তারপরে অশ্রু নালী দিয়ে সেটা নাকে এবং গলায় চলে যায়। অর্থাৎ স্বাভাবিকভাবে এই যে অশ্রুর যে উৎপাদন, বাষ্পীভূত হওয়া এবং এর যে নির্গমন, এর মধ্যে একটা ভারসাম্য বজায় থাকে। কখনো কখনো অশ্রু উৎপাদন যদি কম হয়, আবার ধরো অশ্রু উৎপাদন স্বাভাবিক রয়েছে কিন্তু বাষ্পীভূত বেশি হয়ে যাচ্ছে, সেই সমস্ত কারণে আমাদের চোখ শুষ্ক হয়। ধন্যবাদ স্যার। আপনি খুব সুন্দর করে খুব সায়েন্টিফিক উপায় বলছিলেন আমাদের অশ্রু অর্থাৎ টিয়ার ফিল্ম কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে নির্গমন হচ্ছে এ বিষয়ে। স্যার, আসলে এই অশ্রুটি যেটি আসলে নিষ্কৃত হচ্ছে, কাজটি কি? আসলে অশ্রুর মূল কাজ হচ্ছে আমাদের যে দেখবার যে প্রক্রিয়া, সেটাকে আরও নিশ্চিত করা। আমাদের চোখের সামনে যে কর্নিয়া বা যে নেত্র স্বচ্ছ, তুমি জানো, এটি হচ্ছে আমাদের চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিসরণ মাধ্যম। মূলত আমার চোখের যে টোটাল যে পাওয়ার, তার 2/3 কিন্তু এই চোখের নেত্র স্বচ্ছে রয়েছে এবং সেই নেত্র স্বচ্ছকে যদি আমরা অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখি, সেখানে আমরা সেটাকার মসৃণ দেখব না, সেখানে মাইক্রোভিলাই, মাইক্রোপ্লাইকা রয়েছে। এই অশ্রুর যে আবরণ, এটাকে আমরা, তুমি যেটা বললে, টিয়ার ফিল্ম, অর্থাৎ অশ্রুর একটা স্বর, এটা আসলে 3 স্তর বিশিষ্ট একটা স্বর। আর আমরা যদি অনুবীক্ষণ যন্ত্রের নিচে যদি এই কর্নিয়াটাকে যদি দেখি, সেটা তো অমসৃণ। এই অশ্রুর যে স্তরটা, সেই কর্নিয়াটাকে মসৃণ করে রাখে এবং এই অশ্রু কমে গেলে তখন আমাদের ঝাপসা লাগে। অর্থাৎ আমাদের দেখবার যে প্রক্রিয়া অশ্রু, সেটা নিশ্চিত করা। আরেকটি বিষয় হলো, সবসময় আমাদের চোখটা খোলা থাকে, আমরা চোখ বন্ধ রাখলে তো দেখতে পাবো না, আর চোখ খোলা অবস্থাতে আমাদের চোখের ভেতরে ধুলোবালি, ময়লা এগুলো প্রবেশ করছে। এই অশ্রু সেই ধুলোবালি, ময়লাকে ধুয়ে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। এটি একটি কাজ। চলো আমরা ছবি দিয়ে দর্শকদেরকে এই টিয়ার ফিল্ম বা অশ্রুর স্বরটাকে বুঝিয়ে দিই। এটা 3 স্তর বিশিষ্ট একটি স্বর। সবচেয়ে বাইরের যে স্তর, সেটাকে বলে চর্বির স্তর, লিপিড লেয়ার। এটা আসে মিবোমিয়ান গ্ল্যান্ড থেকে। আর মাঝখানের যে স্তর, সেটি হচ্ছে মূল লবণাক্ত জলীয় স্তর। আর সবচেয়ে ভেতরে যেটা, সেটি হচ্ছে বিউসিনের স্তর। এই যে চর্বির যে স্তর, এটি খুব গুরুত্বপূর্ণ একটি স্তর। তুমি জানো যে জলের উপরে যদি তেল ভাসে, সেই জল সহজে বাষ্পীভূত হয় না। কখনো যদি এই তেলের পরিমাণ কম হয়, তখনই কিন্তু এই চোখের অশ্রুতা বাতাসে উড়ে যায়। আর এই তেলের কারণে লুব্রিকেশন, আমাদের যে চোখের পাতাটা সারাক্ষণ আমরা চোখের বলের সামনে খুলছি, বন্ধ করছি, এটা তো আসলে একটা মেকানিক্যাল, কিন্তু ঘর্ষণ লাগছে, কিন্তু আমরা কিন্তু ঘর্ষণ অনুভব করি না, কেননা এই তেলটা তৈলাক্ত এবং লুব্রিকেশনের কাজ করছে। আরেকটি বিষয়, এই চর্বির স্তরের কারণে আমাদের অশ্রুটা কিন্তু গড়িয়েও পড়ছে না। আর মাঝখানের যে জলীয় স্তর, এটি তো মূল স্তর। এর মধ্যে এমন কিছু কিছু উপাদান রয়েছে, যেমন ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, ক্যালসিয়াম, এগুলো রয়েছে। বিভিন্ন
চর্বি জাতীয় পদার্থ রয়েছে, সেখানে শর্করা আছে, সেখানে আমিষ আছে, এবং এমন এমন কিছু ইমিউনোগ্লোবুলিন এনজাইমস আছে যেটা আমাদের চোখের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুরক্ষিত করে, তাই না? আর এছাড়া এই যে ভালো ভালো উপাদান, তুমি জানো যে কর্নিয়াতে কোনো রক্ত নালিকা সমূহ নেই, তাহলে কর্নিয়ার যে পুষ্টি, কর্নিয়ার এই পুষ্টি কিন্তু আসে বাতাসের অক্সিজেন থেকে এবং এই সমস্ত পুষ্টিকর উপাদান থেকে। আর চোখের ভেতরের এই যে মিউসিন স্তর, এটি কিন্তু চোখের এই জলীয় স্তরকে চোখের চতুর্দিকে সুষমভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে, ফলে আমাদের চোখটা জীবন্ত থাকে। বলা হয় যে পানির অপর নাম যেমন জীবন, ঠিক তেমনিভাবে চোখের পানির অপর নাম হচ্ছে চোখের জীবন, এবং এই অশ্রু কমে গেলে সেই চোখটাকে আর সজীব লাগে না, সতেজ লাগে না। সুতরাং অশ্রুর ভীষণ প্রয়োজন। আরেকটি বিষয় হলো যে আমরা যখন আবেগতাড়িত হই, হৃদয়ে যখন রক্তক্ষরণ হয়, হৃদয়ে যখন কষ্ট আসে, সেটা কিন্তু সেই অশ্রু দিয়ে প্রকাশিত হয়, এবং সেই বিষয়টি বিভিন্ন কাব্যে গীতিতে এসেছে। সেখানে কবিরা লিখেছেন, অশ্রু দিয়ে এ গান যেন ভুলে যেও না। ধন্যবাদ স্যার, খুবই সুন্দরভাবে আপনি প্রতিটি স্তরের একটি একটি করে বুঝিয়ে দিচ্ছেন কার কি কাজ। চলে আসবো স্যার একটি অন্য প্রসঙ্গে, আসলে কি কি কারণে চোখের শুষ্কতা হতে পারে এই বিষয়ে। ছবি দিয়ে বুঝিয়ে দিই। আসলে শুষ্কতা যে কোনো বয়সে যে কোনো মানুষেরই হতে পারে, তবে বয়স 50 ঊর্ধ্ব হলেই শুষ্কতা বেড়ে যায়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, কেননা 50-এর পরে তাদের শরীরে হরমোনের কিছু পরিবর্তন ঘটে। এর পরের ছবিতে আমরা দেখব যে বিভিন্ন ধরনের বায়ু দূষণ, যেমন ধরো গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, এমনকি সিগারেটের ধোঁয়া। এর পরের ছবিতে আমরা দেখব যে এই ঢাকা শহরের অপরিকল্পিত নগরায়নের ফলেও যে পলিউশন। এর পরের ছবিতে আমরা দেখব সারা বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণেও কিন্তু আমাদের যে বাংলাদেশ, ভৌগোলিকভাবেও কিন্তু আমরা শুষ্ক পরিবেশের মধ্যে আমরাও থাকি, সুতরাং আমাদের শুষ্কতাও কিন্তু অনেক বেশি। এর পরের ছবিতে আমরা দেখব যে নানানভাবে আমরা এখন ডিজিটাল ডিভাইসের উপর নির্ভর করছি, কম্পিউটার, ল্যাপটপ। এর পরের ছবিতে আমরা দেখব এমনকি আমরা প্রায়শই আজকাল আইপ্যাড, ট্যাব আমরা ব্যবহার করছি। এর পরের ছবিতে দেখব আর স্মার্টফোন, মুঠোফোন এখন স্মার্টফোন হয়ে গেছে, বলতে পারো পুরো কম্পিউটার এখন হাতের মুঠোয়। এর পরের ছবিতে আমরা দেখব টেলিভিশন। আজকাল শিশুরা সারাক্ষণ টেলিভিশন দেখছে, কার্টুন দেখছে, গেমস খেলছে। এর পরের ছবিতে দেখব যে শিশুদের হাতেও এই স্মার্টফোন। বলা হয় যে শিশুরা হাঁটতে শেখার আগেই তারা কিভাবে স্মার্টফোন চালাতে হয় সেটা শিখে ফেলে, এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই স্মার্টফোন ব্যবহারের ফলে একদিকে যেমন তাদের চোখের মায়োপিয়া যেমন বাড়ছে, অন্যদিকে তাদের শুষ্কতাও মারাত্মকভাবে বেড়ে চলেছে। এর পরের ছবিতে আমরা দেখব প্রচণ্ড তাপদাহে একদিকে যেমন আমরা এয়ার কন্ডিশন ব্যবহার করি, এবং শীতের দেশে সেখানে রুম হিটার ব্যবহার করা হয়, ফ্যান, ডিহিউমিডিফায়ার, এ সমস্ত কারণে জলীয় বাষ্পের আর্দ্রতা কমে যায় এবং আমাদের ত্বক যেমন শুকিয়ে যায়, চোখও শুকিয়ে যায়। পরের ছবিতে আমরা দেখব চোখের পাতার নানান প্রদাহ, যেমন ব্লেফারাইটিস, চোখের পাতার মার্জিনে খুশকি দানাদার হয়। এর পরের ছবিতে আমরা দেখব যে মেবোমিয়ান গ্ল্যান্ড ডিজিজ, এই যে আমরা বলছিলাম যে চোখের পাতার মার্জিনে যেখান থেকে চর্বি জাতীয় স্তরটি তৈরি হয়, সেখানে যদি মেবোমিয়ান গ্ল্যান্ড ডিজিজ বা প্রদাহ হয়। এর পরের ছবিতে আমরা দেখব নানান ধরনের শরীরের অসুখ, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, জোগ্রেন সিনড্রোমস, এখানে লালা যেমন শুকিয়ে যায়, চোখের অশ্রু শুকিয়ে যায়। এর পরের ছবিতে আমরা দেখব বিভিন্ন ধরনের ঔষধ, যেমন ধরো অ্যান্টিহিস্টামিন ট্যাবলেটস, বা আমরা বেটা ব্লকার্স, অ্যান্টি ডিপ্রেশন যে ওষুধগুলো, এমনকি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতেও, এমনকি ভিটামিন এ ডেফিসিয়েন্সি, থাইরয়েডের সমস্যাতেও এই ধরনের সমস্যাগুলো হয়। এর পরের ছবিতে আমরা দেখব কন্ট্যাক্ট লেন্স। তুমি জানো কন্ট্যাক্ট লেন্স একটা হাইড্রোফিলিক মেটেরিয়াল, এটা পানির মধ্যে সলিউশনের মধ্যে রাখা হয়, কিন্তু এটি যখন চোখে দেওয়া হয় সে চোখের অশ্রু শোষণ করে নিজে বেঁচে থাকে, কিন্তু চোখটা শুষ্কতায় ভুগতে থাকে। এই সমস্ত কারণে সাধারণত চোখ আমাদের শুষ্ক হচ্ছে। ধন্যবাদ স্যার। একজন রোগী তিনি যদি ড্রাই আই সিনড্রোমে আক্রান্ত হন বা তার যদি চোখে শুষ্কতা থেকে থাকে, তিনি সাধারণত কি কি উপসর্গ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হন? প্রথমত চোখে শুষ্ক অনুভব হওয়া, এছাড়া অনেক সময় চোখ জ্বালা পোড়া করে, চোখ খচখচ করে, মনে হয় চোখের ভেতরে একটা বালুকণা গেছে, একটা স্যান্ডি ফিলিংস, একটা গ্রিটি ফিলিংস হয় অনেক সময়। অনেক সময় চোখ ভেজা ভেজা লাগে, চোখ ভার ভার লাগে, অনেক সময় আলোর প্রতি সংবেদনশীলতা বেড়ে যায়, অনেক সময় আবেগতাড়িত হলেও চোখে অশ্রু আসে না। এছাড়া অনেক সময় দেখা যায় যে চোখে পানিও চলে আসে অনেক সময়। ধন্যবাদ স্যার। তো সাধারণত একজন রোগী যদি আসেন এসব উপসর্গ নিয়ে, শনাক্তকরণ কি করে করেন আপনারা? আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। প্রথমত আমরা স্লিট ল্যাম্পে আমাদের যন্ত্রে দেখেই বোঝা যায় যে চোখটা
একটা লাল ভাব তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। আর যাদের শুষ্কতা অনেক বেশি তাদের আমরা বিভিন্ন ধরনের স্টেইন করে, যেমন ফ্লোরোসেন্ট স্টেইন করে আমরা পাংক্টেড এপিথেলিয়াল ইরোশন, সেখানে কর্নিয়াতে ছোট ছোট ক্ষয় লক্ষ্য করি। অনেক সময় রোজ বেঙ্গল স্টেইন করে সেখানে সুতোর মতো ফিলামেন্টস দেখা যায়। এর পরের ছবিতে আমরা দেখব টিয়ার মেনিসকাস, চোখের অশ্রুর উচ্চতা রয়েছে, সেটা যদি 1 মিলিমিটারের কম হয় তাহলে আমরা বলতে পারি সেই চোখটা শুষ্ক আছে। আর টিয়ার ব্রেকআপ টাইম বিইউটি, সেটা যদি চোখ খোলার পরে 10 সেকেন্ডের মধ্যে যদি সেখানে কালো কালো স্পট হয় তাহলে আমরা মনে করতে পারি সেই চোখ শুষ্ক। এছাড়া শার্মার টেস্ট, সেখানে এক ধরনের ফিল্টার পেপার চোখে দেওয়া হয়। তুমি জানো ফিল্টার পেপার পানি শোষণ করে, সেই পানি শোষণের, অশ্রু শোষণের পরিমাণ যদি 10 মিলিমিটারের কম হয় তাহলে আমরা মনে করতে পারি চোখ শুষ্ক হয়। পরের ছবিতে আমরা দেখব সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির লিপিভিউ 2 ডায়াগনস্টিক সিস্টেম আমরা বাংলাদেশে প্রথম এনেছি, যেখানে আমরা মিবোমিয়ান গ্ল্যান্ডটার সংখ্যা, তার গঠনগত কোনো ত্রুটি আছে কিনা, সেখানে কোনো গ্ল্যান্ড কমে গেছে কিনা, কোনো অসুস্থ হয়েছে কিনা, সেটাও আমরা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি। চলো আমরা একটা ভিডিও দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। এটি হচ্ছে লিপিভিউ ট্রিটমেন্ট। উষ্ণ তাপ এবং প্রেশারের মাধ্যমে মিবোমিয়ান সিক্রেশন থেকে আমরা গলিয়ে প্রেশার দিয়ে আমরা বের করে নিয়ে আসি, ফলে মিবোমিয়ান গ্ল্যান্ডের যে নালীগুলো খুলে যায় এবং সহজেই সেটা বের হয়ে আসে। এটি হচ্ছে সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির শুষ্ক চোখের চিকিৎসা, যেটা বাংলাদেশে আমরা প্রথম ঢাকা আই কেয়ার হসপিটালে এনেছি। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে জানতে পারলাম ড্রাই আই সম্পর্কে, চিকিৎসা, উপসর্গ, শনাক্তকরণ, অনেক কিছু সম্পর্কে। তবে আরো অনেক কিছু জানার আছে, একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানের আজ আমরা কথা বলছি চোখের শুষ্কতা প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে। সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার হারুন রশিদ স্যার। পরবর্তী আলোচনায় ফিরবার আগে সংক্ষিপ্ত সময়ের বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানের বাকি আলোচনায়। চোখের শুষ্কতা প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে আজকের আলোচনায় সঙ্গে রয়েছেন চোখের চিকিৎসায় সফল ও সুনামধন্য চিকিৎসক, ঢাকা আই কেয়ার হসপিটালের চিফ কনসালটেন্ট, স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার হারুন রশিদ স্যার। ফিরছি আলোচনায়। স্যার, বিরতিতে যাবার আগে স্যার শুনছিলাম ড্রাই আই সিনড্রোমের চিকিৎসা সম্পর্কে। আপনি স্যার একটা স্লাইডে দেখাচ্ছিলেন যে আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ, অর্থাৎ কৃত্রিম চোখের অশ্রু, এই জিনিসটি কি আসলে সবাই ব্যবহার করতে পারবে? এই বিষয়টি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। দেখো, ডক্টরের পরামর্শ ছাড়া চোখে ড্রপ দেওয়া উচিত না। তাহলে যেমন ধরো স্টেরয়েড ড্রপ দীর্ঘদিন দিলে চোখে ছানি পড়ে, চোখের প্রেশার বেড়ে যায়। বাট এই আর্টিফিশিয়াল টিয়ার ড্রপটা যে কেউ দিতে পারে। যেমন বিদেশে এই জন্য এটা ওটিসি ড্রাগ হিসেবে ওভার দ্য কাউন্টার কিন্তু পাওয়া যায়। কিন্তু কোনো ড্রপ দিয়ে যদি চোখে কোনো রিয়াকশন হয় তাহলে কিন্তু ডাক্তারকে জানাতে হবে। ধন্যবাদ স্যার, খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনার কাছে জানতে পারলাম। ড্রাই আইয়ের সাথে ফ্যাকো সার্জারি বা ল্যাসিকের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা? অবশ্যই রয়েছে। এই দুটো সার্জারিতেই, ল্যাসিক এবং ফ্যাকো সার্জারির পরে চোখের শুষ্কতা বেড়ে যায়, এবং যার কারণে ল্যাসিক এবং ফ্যাকো সার্জারির আগের থেকেই আমরা চোখের কৃত্রিম অশ্রু বা আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ দিই, এবং অপারেশনের পরেও বেশ কিছুদিন আমরা এই ড্রপটা চালিয়ে যাই। স্যার, ফ্যাকো সার্জারিতে অত্যাধুনিক প্রযুক্তির লেন্স আপনারা ব্যবহার করে থাকছেন, এই বিষয়টি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইবো। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখো, চোখের ছানির চিকিৎসায় সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি হচ্ছে ফ্যাকোমাস। সবচেয়ে উন্নত প্রযুক্তির ফ্যাকো মেশিন আমরা আমাদের হসপিটালে ব্যবহার করছি। বাম দিকের ছবিতে দেখো সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম ফ্রম অ্যালকন ইউএস, এবং ডান দিকের ছবিতে দেখো হোয়াইট স্টার আই সিগনেচার রিলিফস ফ্রম জনসন অ্যান্ড জনসন ইউএস। এটি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে উন্নত প্রযুক্তির ফ্যাকো মেশিন। এর পরের ছবিতে আমরা দেখব লুমেরা 700 মাইক্রোস্কোপ, ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট অপথ্যালমিক অপারেটিং মাইক্রোস্কোপও আমরা ব্যবহার করছি। আর এর সাথে যোগ হয়েছে ক্যালিস্টো আই ডিজিটাল মার্কারলেস সলিউশন। সব মিলিয়ে এর পরের ছবিতে আমরা দেখব, আমরা এটাকে বলি জাইস ক্যাটারাক্টস উইথ মার্কারলেস। তুমি লেন্সের কথা বললে, লেন্স এখান থেকে বুঝিয়ে দিই, এটি হচ্ছে ইন্ট্রাকুলার লেন্স। মাঝখানের গোলাকার অংশটা হচ্ছে অপটিক, আর পাশের যে জায়গাটা হ্যাপটিক। এই অপটিকটা দিয়ে আমরা দেখি, কিন্তু লেন্সটাকে তার অবস্থানে ধরে রাখে কিন্তু এই হ্যাপটিক। তো এর অনেক ধরনের লেন্স আছে। মূলত যে লেন্স আমরা বেশি মনোফোকাল, একটা পাওয়ার, কাছে দেখতে গেলে চশমা লাগে। কিছু কিছু লেন্স রয়েছে যেটা টরিক লেন্স, যেমন চশমাতে যারা সিলিন্ডার পরে, চশমা পরে, তখন সেই লেন্সটা দিলে ছানি অপারেশনের সময় সেটা আমরা কারেকশন করতে পারি। আর একটি হচ্ছে প্রেস বায়োপিক লেন্স, সেটা দিলে কাছে
যেমন ছবিতে দেখো, প্রথমটা মনোফোকাল লেন্স, একটা পাওয়ার, মাঝখানেরটা টরিক লেন্স এবং ডান দিকেটা প্রেস বায়োপিক লেন্স। এর পরের ছবিতে আমরা দেখব যে প্রেস বায়োপিক লেন্স অনেক ধরনের রয়েছে। প্রথমটি বাইফোকাল, বাই মানে দুই, দূরে এবং কাছে, পড়তে গেলেও চশমা লাগে না। আর মাঝখানেরটা হলো এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্স, সেখানে দূরে এবং মাঝের পাওয়ারটা আছে, কাছের পাওয়ারটা নেই। ফলে যারা কম্পিউটারে কাজ করে এই লেন্সটা তাদের জন্য আদর্শ। আর সবচেয়ে ডান দিকে হচ্ছে ট্রাইফোকাল লেন্স, এটাতে দূরে মাঝে কাছে সব দূরত্বেই পাওয়ার থাকে। ফলে যারা দূরে দেখতে চায়, যারা কম্পিউটারে দেখতে চায়, পড়তে চায়, তাদের জন্য সেটা আদর্শ। ধন্যবাদ স্যার। ফ্যাকো সার্জারির অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে এবং লেন্স সম্পর্কে আপনার কাছে জানতে পারছিলাম। ল্যাসিক সার্জারির অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো। প্রথমে ল্যাসিক হচ্ছে লেজারের মাধ্যমে চশমার পাওয়ারটাকে সারিয়ে দেবার সবচেয়ে অত্যাধুনিক ছবি দিয়ে বুঝিয়ে দিই। আমরা কর্নিয়ার সামনে 120 মাইক্রন গভীরে একটা আবরণ উত্তোলন করি এবং সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির মেল 90 এবং ভিসুম্যাক্স লেজার প্রযুক্তির মাধ্যমে ফেমটোল্যাসিক করে আমরা পাওয়ারটাকে সারিয়ে দিই। এর পরের ছবিতে আমরা দেখব স্মাইল, স্মল ইনসিশন লেন্টিকুল এক্সটেনশন। এটা একটা অভিনব প্রযুক্তি। এটা শুধুমাত্র ভিসুম্যাক্স ফেমটোসেকেন্ড লেজারের মাধ্যমে কর্নিয়ার কোনো আবরণ উত্তোলন না করেই 2 মিলিমিটার ছিদ্র দিয়ে একটা লেন্টিকিউল তৈরি করে পাওয়ারটাকে আমরা সারিয়ে দিই। পরের ছবিতে আমরা দেখব, বাট এগুলো করবার আগে আমরা বেশ কিছু পরীক্ষা করি। তার মধ্যে একটি রয়েছে পেন্টাক্যাম। বাংলাদেশে প্রথম আমরা পেন্টাক্যাম নিয়ে আসি এবং বেলিন এমব্রোসিও রেশিওর মধ্যে কেরাটোকোনাস, কর্নিয়া পাতলা হয়ে যাওয়া একটা অসুখ আছে কিনা সেটা কিন্তু বের হওয়া দরকার। পরের ছবিতে আমরা দেখব এর সাথে যোগ হয়েছে পেন্টাক্যামের সাথে করভিস এসটি, যার মাধ্যমে কর্নিয়ার বায়োমেকানিক্যাল যে শক্তি, স্ট্রেংথ আমরা বের করতে পারি। এর পরের ছবিতে দেখব যে পেন্টাক্যাম অর্থাৎ কর্নিয়াল টোমোগ্রাফি এবং কর্নিয়াল বায়োমেকানিক্যাল অ্যানালাইসিস, এই দুটো একসাথে করে আমরা প্রাথমিক পর্যায়ে নিরাপদে সেই রোগীটার চোখে ল্যাসিক করতে পারি। যদি আমরা ভুল করে ফেলি তাহলে কিন্তু ওই রোগীটার ল্যাসিক বা স্মাইল করার পরে কর্নিয়াটা পাতলা হতে থাকবে। অর্থাৎ ল্যাসিক এবং স্মাইল করবার আগে এই পরীক্ষাগুলো করেই তারপরে ল্যাসিক এবং স্মাইল করা উচিত, যেটা আমরা আমাদের হসপিটালে নিয়মিত করে থাকি। ধন্যবাদ স্যার। অর্থাৎ হঠাৎ করে এই ল্যাসিক সার্জারি করা সম্ভব না, অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা এবং অনেক স্ক্রিনিং এর মাধ্যমে একটি রোগীকে আপনারা আসলে ডায়াগনোস করে থাকেন। স্যার, আপনি বলছিলেন কেরাটোকোনাস এই রোগটি সম্পর্কে, এই বিষয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইবো। ছবি দিয়ে বুঝিয়ে দিই। আসলে কেরাটোকোনাস এমন একটি চোখের অসুখ যে অসুখে আমাদের কর্নিয়া ধীরে ধীরে পাতলা হতে থাকে এবং এক পর্যায়ে যদি চিকিৎসা না করা হয় তাহলে কর্নিয়া সংযোজন, একটা মৃত ব্যক্তি কর্নিয়া দান করলে তার কর্নিয়া লাগাতে হয়। সেটা প্রতিরোধের জন্য আমরা এখন কর্নিয়ার কোলাজেন ক্রস লিঙ্কিং করি। চলো আমরা একটা ভিডিও দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। প্রথমেই আমরা কর্নিয়াতে রাইবোফ্লাভিন ভিটামিন B2 ড্রপ আকারে 10 মিনিট ধরে আমরা দিতে থাকি, এটাকে আমরা ইন্ডাকশন বলি। তারপরে আমরা আল্ট্রাভায়োলেট রেডিয়েশন আমরা দিই। এই দুটো মিলে কর্নিয়ার কোলাজেন ক্রস লিঙ্কিং হয়, কর্নিয়া শক্তিশালী হয়। সারা বিশ্বে গ্লোবাল লিডার হচ্ছে অ্যাভেড্রো। সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির যে কোলাজেন ক্রস লিঙ্কিং মেশিন, সেটা ঢাকা আই কেয়ার হসপিটালে আমরা প্রথম নিয়ে আসি এবং আমরা সুচিকিৎসা দিচ্ছি সমস্ত কেরাটোকোনাস রোগীদের, এবং সমস্ত রোগীদের কর্নিয়া এখনো পর্যন্ত স্টেবল আছে। ধন্যবাদ স্যার, খুবই আশার কথা। এবং আমরা খুব সুন্দর করে শুনছিলাম কেরাটোকোনাস রোগ এবং তার চিকিৎসা সম্পর্কে। স্যার, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে ড্রাই আই সিনড্রোম প্রতিরোধে আসলে খাদ্যাভ্যাস বা ডায়েটারি কোনো ফ্যাক্টর বা কোনো ভূমিকা রয়েছে কিনা? চলো আমরা ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। দেখো, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সাথে শুষ্কতার একটা সম্পর্ক রয়েছে এবং সেই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাই আমরা সামুদ্রিক মাছ থেকে, যেমন স্যামন মাছ, সার্ডাইন মাছ এবং বাংলাদেশের প্রিয় পদ্মা রিদিষ্ট রয়েছে। এছাড়া ফ্লেক্সিড অয়েল রয়েছে। এর পরের ছবিতে আমরা দেখব ভিটামিন এ। তুমি জানো যে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় এবং চোখের শুষ্কতা হয়, সেটা আমরা পাই গাজর থেকে, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া থেকে। এর পরের ছবিতে আমরা দেখব বিভিন্ন ধরনের হলুদ ফলমূল, যেমন আম, পেঁপে, কলা। এর পরের ছবিতে আমরা দেখব যে ভিটামিন এ আমরা পাই বিভিন্ন ধরনের কলিজা, দুধ এবং মাখন থেকে। অর্থাৎ ভিটামিন এ আমাদের চোখের জন্য যেমন উপকারী, শুষ্কতা প্রতিরোধেও ভিটামিন এর ভূমিকা অপরিসীম। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে আপনার কাছ থেকে আমরা আসলে আজকে অনেকগুলো নতুন চিকিৎসা এবং রোগ, তার ডায়াগনোসিস, বিভিন্ন বিষয় আমরা আজকে আপনার কাছ থেকে শুনছিলাম। আজ সময় দিয়েছেন, আপনার জন্য অনেক শুভকামনা। তোমাকেও ধন্যবাদ, আরটিভির সকল দর্শক এবং আরটিভিকেও আমার ধন্যবাদ। ধন্যবাদ স্যার।
দর্শক, চোখের শুষ্কতা নামের ব্যাধিটি কি করে ধীরে ধীরে আক্রান্ত ব্যক্তির দৃষ্টিশক্তিকে কেড়ে নিতে পারে আর তা থেকে পরিত্রাণের উপায় বা কি হতে পারে, তাই নিয়ে শুনছিলাম বিজ্ঞ আলোচকের কাছে। আসলে আমাদের এই আলোচনার প্রতি পর্বের মূল বিষয় হচ্ছে চোখের যে কোনো সমস্যা নিয়ে প্রতিটি নাগরিককে সচেতন করে তোলা, যেন চোখের যে কোনো সমস্যা আক্রান্ত হলে একজন মানুষ কোনো কিছু চিন্তা না করে প্রথমেই একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন আর চিকিৎসা নিয়ে নিজেকে সুস্থ করে তুলতে সক্ষম হবেন। সে কাজটি সঠিকভাবে করতে পারাতেই আমাদের সার্থকতা। সেই প্রত্যাশায় সবাইকে সাথে পাবার প্রত্যাশা নিয়ে আজ বিদায় নেব। দেখা হবে আসছে সপ্তাহে চোখের অন্য কোনো সমস্যা ও পরামর্শ নিয়ে। সে পর্যন্ত আপনার এবং আপনার পরিবারের সকলের চোখ সুস্থ রাখুন, দৃষ্টি স্বচ্ছ রাখুন। সবার জন্য শুভকামনা।